চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো, তোমরা উইংস বলে একটি সাপোর্ট মেটেরিয়াল ইংরেজির জন্য ইংলিশ ফর ক্লাস 4 পার্ট 1 এই বইটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন থেকে বিনা পয়সায় বিদ্যালয় থেকে তোমাদের দিকে দেওয়া হয়েছে। এই বইটা 3টে পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই বইটা তোমাদের স্কুলে খুব কম করানো হয়, খুব ভালো ভালো স্কুলে হয়তো করানো হয়, কিন্তু বেশিরভাগ স্কুলে আমি দেখেছি তো এই বইটা করানো হয় না। আর এই বইটার মধ্যে ইংরেজির প্রচুর জিনিস দেওয়া আছে, গ্রামাটিক্যাল বিভিন্ন বিষয়গুলোকে আলোকপাত করা আছে, যেগুলোর থেকে তোমরা খুব ভালো করে ব্যাকরণ শিখতে পারবে এবং তোমাদের ইংরেজি গ্রামার বলতে যে একটা খটোমটো ধারণা আছে সেই ধারণা দূর হয়ে যাবে। দেখো, অ্যাক্টিভিটি 11 আমরা এর আগে 10 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। এই যে এখানে 10 পৃষ্ঠা পর্যন্ত আগে করেছি। আমার বিভিন্ন যে ইউটিউবে যে আমার চ্যানেলে যে থাম্বনেল আছে সেই থাম্বনেলে দেখো লেখা আছে উইংস পেজ নাম্বার 9 পর্যন্ত এরকম করে নিশ্চয়ই আছে। তোমরা এখন দেখো 10 থেকে আজকে করব, দেখি কত দূর হয়। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম মানে স্তম্ভ। ম্যাচ মেলাও কলাম এ উইথ কলাম বি। কলাম এ এদিকে আছে, কলাম বি এদিকে আছে। এবার আমি কি বলি কি জানো তো, যে তোমরা কি করো এরকম করে ওই ফিশেস মানে খালি পড়ে নাও, ফিশেস, প্রনস, টার্টলস, ফ্রগ, ক্র্যাবস, রোহু আর ভেটকি নিয়ে ফিশেস এদিকে পড়ে নিলে হাইড ইনসাইড দেয়ার সেলস, ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, হ্যাজ নো ব্যাকবোন, লিভস ইন স্যালাইন ওয়াটার, সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিনস। ফিন মানে হচ্ছে ডানা বা পাখনা। হ্যাভ ওয়েভড ফিট। ওয়েভড ফিট মানে হচ্ছে লিপ্ত পদ, মানে পায়ের আঙুলের মধ্যে এরকম করে চামড়ার মতন একটা পর্দা দেওয়া, মানে পর্দাগুলো লেগে থাকে, সেটাকে বলা হচ্ছে ওয়েভড ফিট মানে লিপ্ত পদ। তো এবার কি হয়, তোমরা এখান থেকে এরকম করে দাগ দিয়ে দাও, ওটা করবা না। ওটা করলে কি হয় যে ওটা ফাঁকিবাজি কাজ এবং ওতে তোমাদের বারবার লেখার যে অভ্যেস সেই লেখার অভ্যেসটা কিন্তু হয় না। আমি বাবা মা হিসেবে, মানে আপনারা যারা বাবা মা যদি কেউ শুনছেন তাহলে আমি বলবো ওদের দিকে একবার করতে বলুন। মানে আগে বাঁ দিকে এদিকে সবগুলো লিখে নাও, ফিশেস, প্রনস, টার্টলস, ফ্রগ, ক্র্যাবস, রোহু, ভেটকি, এগুলো লিখে নিলে এরপরে কি হবে দেখো, ফিশেস কোনো একটা যেটা একদম পরপর হবে সেটা দেখে নাও। ফিশেস কি হবে, হাইড ইনসাইড দেয়ার সেলস হবে না, ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ হবে না, হ্যাভ পিনসার্স টু পিঞ্চ হবে না, হ্যাজ নো ব্যাকবোন, মাছের তো ব্যাকবোন থাকেই হবে না, লিভস ইন স্যালাইন ওয়াটার, মাছ সবই যে স্যালাইন ওয়াটারে থাকে তাও না, এটা ভেটকি মাছ হবে, পরে বলছি। সুইম ইন ওয়াটার, ফিশেস প্লুরাল আছে তার জন্য সুইম হয়েছে, সুইমস হয়নি। ফিশেস সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিনস, আর ফিশেস হ্যাভ ওয়েব ফিট, তা তো আর হবে না। তাহলে ফিশেসের সঙ্গে সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিনস। এবার এখান থেকে এরকম করে দাগ না দিয়ে তোমরা কি করবে, এরকম করে খাতায় একবার লেখো, দয়া করে একবার লেখো। যত লিখবে তত তোমাদের ভীতি কমবে। তাহলে দেখো ব্যাপারগুলো কীরকম। এখানে অ্যাক্টিভিটি 11 লিখলে, অ্যাক্টিভিটি 11 এরকম করে লেখার পর পরপর লিখে দাও। কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। এবার ফিশেস, তারপরে কি হবে, সুইম ইন ওয়াটার, সুইম ইন ওয়াটার with the help of fins। তাহলে এরকম করে একবার লিখবে। আমি তাড়াতাড়ি লিখছি বলে হাতে লেখা খারাপ হচ্ছে, একটু ভালো করে লেখা যায় অবশ্য। এরপর আছে প্রনস, PRAWNS, প্রনস। প্রনের ওয়েব ফিট নাই, এটা আমাদের হয়ে গিয়েছে, একটা টিক দিয়ে দিলাম, ফিশেস হয়ে গিয়েছে। প্রনস লিভ ইন স্যালাইন ওয়াটার হতে পারে, চিংড়ি মাছ লবণাক্ত জলে থাকে, ভেরির জলে থাকে, তো এটা হতে পারে। হ্যাভ নো ব্যাকবোন, চিংড়ি মাছের ব্যাকবোন থাকে না, এটা বেশি ঠিক, এই দুটোর মধ্যে এটা বেশি ঠিক। হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, চিংড়ি মাছের পিনসার্স ঠিক থাকে না, ঠিক আছে। ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, না এটাও না। তাহলে প্রনসের ক্ষেত্রে হচ্ছে হ্যাজ নো ব্যাকবোন, প্রনস
হ্যাজ আচ্ছা ক্র্যাবেরও ব্যাকবোন নেই, কিন্তু ক্র্যাবের পিনসার্স আছে। হ্যাঁ, হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, এটা আচ্ছা ফ্রগটা আগে করে নাও 4 নম্বরে। আচ্ছা 3 নম্বরে কি আছে? টার্টেল, TURTLES, টার্টেলস। তারপর আছে ফ্রগ, তারপর আছে ক্র্যাবস, তারপর আছে রোহু, তারপর আছে ভেটকি, তাহলে দেখো রোহু মানে রুই মাছ, রুই মাছ মিষ্টি জলে মাছ, তাহলে রুই মাছ কি হবে? ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, তাহলে রোহু ইজ এ ফ্রেশ ওয়াটার মিষ্টি জলের মাছ, FISH ফিশ। তাহলে রোহু হলো ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, এটা হয়ে গেল। আচ্ছা ভেটকি লবণাক্ত জলের মাছ, তাহলে ভেটকি লিভস ইন স্যালাইন ওয়াটার, তাহলে ভেটকি লিভস ইন, ভেটকি লিভস ইন স্যালাইন ওয়াটার। এরপরে ক্র্যাবস হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, এটা হবেই, তাহলে ক্র্যাবস হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা প্রনের ব্যাকবোন নাই আর টার্টলেরও ব্যাকবোন নাই, কিন্তু ফ্রগের ওয়েব ফিট আছে, টার্টলেরও ওয়েব ফিট আছে। কিন্তু দেখো টার্টেল হাইড ইনসাইড দেয়ার সেলস, টার্টেল কচ্ছপ তাদের যে খোলস, সেই খোলসের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। এখানে আর তো কিছু খোলসের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে পারে না, তাহলে টার্টেলের ক্ষেত্রে হাইড ইনসাইড দেয়ার সেলস হবে। তাহলে টার্টেলস হাইড ইনসাইড দেয়ার সেলস, তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে প্রনস আর ফ্রগ থাকলো, তাহলে প্রনস হ্যাজ নো ব্যাকবোন, প্রনের কোনো ব্যাকবোন থাকে না, প্রনস হ্যাজ নো ব্যাকবোন, মেরুদণ্ড থাকে না বা শির দ্বারা থাকে না, এটা হয়ে গেল। তাহলে ফ্রগের ক্ষেত্রে ফ্রগ হ্যাভ ওয়েবড ফিশ, সরি ওয়েবড ফিট, ফ্রগ হ্যাভ ওয়েবড ফিট। তাহলে এরকম করে সবগুলো করব, মানে খুব তাড়াহুড়ো করে করতে যাবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য বলছি ধীরে সুস্থে করবে। এরপরে দেখো, তাহলে একবার লিখলে কি হবে, তোমাদের হাতের লেখা ভালো হবে এবং বানানগুলো মনে থাকবে। টিক, ঠিক চিহ্ন দাও, হুইচ আর ফ্রেন্ডলি, যেগুলি বন্ধুত্বপূর্ণ বা পরিবেশ বান্ধব, পরিবেশ দূষণ করে না, টু এনভায়রনমেন্ট, এই আমাদের একমাত্র এই পশ্চিমবঙ্গের ইংরেজি বইয়েই এরকম করে বাংলায় লেখা থাকে, অন্য ভূভারতের কোথাও এরকম করে কিন্তু ওই কোনো একটা ইংরেজি বইয়ে মাতৃভাষায় এমনি করে লেখা থাকে না। এটা যারা পড়াশোনা একদম করো না, ওই এনভায়রনমেন্ট এই উচ্চারণ করতে পারো না, অবশ্য দোষও নেই, কেন কি অনেকেই আছে ফার্স্ট জেনারেশন লার্নার, বাবা বা মা তারা শহরাঞ্চলে যেমন অতি শিক্ষিত বা শিক্ষিত এইরকম নয়, তাদের ক্ষেত্রে অনেক সময় তারা বিদ্যালয়েও হয়তো সমস্ত মাস্টারদের কাছ থেকে সঠিকভাবে সাহায্য পায় না, সেই জন্যে ছেলে মেয়েদের কথা ভেবেই হয়তো সরকার এরকম করে বাংলায় লিখেছে, কিন্তু না লিখলেই ভালো ছিল। তাহলে পরিবেশের পক্ষে বন্ধুত্বপূর্ণ বা পরিবেশ দূষণ ঘটায় না যেগুলি, সেগুলিকে টিক চিহ্ন দিতে বলছে, অ্যান্ড ক্রস কাটা দাও, হুইচ আর হার্মফুল টু ইট, যেগুলি হার্মফুল ক্ষতিকর সেগুলিকে কাটতে বলছে। এবার দেখো পড়ো, একবার পড়লেই তুমি অনায়াসে বুঝতে পারবে। টু প্লান্ট এ ট্রি, একটি গাছ লাগানো, ভালো কথা, পরিবেশ বান্ধব।
টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে নোংরা ফেলা, এটা ভালো কাজ মোটেই না, কেটে দাও। টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, দেখো থ্রো মানেও যা, ডাম্প মানেও তাই, ডাম্প মানেও ফেলা, থ্রো মানেও ফেলা, থ্রো মানে ছোড়া, ডাম্প মানেও ছোড়া, ডাম্প মানে জড়ো করা বা গাদ করে দেওয়া বলে। তাহলে টু ডাম্প কেমিক্যালস, বিভিন্ন রকম রাসায়নিক ফেলা সমুদ্রের মধ্যে, তাহলে এটা ভালো কথা নয়। সমুদ্রের মধ্যে তেল ফেলা বা সমুদ্রের মধ্যে আবর্জনা ফেলা, অ্যাসবেস্টাসের জাহাজ ভেঙে ডুবিয়ে দেওয়া, এই ধরনের কাজগুলো একদমই বাজে কাজ। এতে পরিবেশের ক্ষতি হয় এবং সমুদ্রের মধ্যে যে সমস্ত সামুদ্রিক জীব থাকে সেই সমস্ত সামুদ্রিক জীব, উদ্ভিদ এবং প্রাণী সকলেরই নিদারুণ ক্ষতি হয়। টু টেক কেয়ার অফ এ গার্ডেন, একটি বাগানের যত্ন করা, তো বাগান যত্ন করা তো খুবই ভালো কাজ, টিক দিলাম। টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, যত রাস্তাঘাটে কার ব্যবহার করা হবে কম তত ভালো। টু ইউজ লেস, কম ব্যবহার করো, কার্স গাড়ি, অন স্ট্রিট, তার জন্যই বলছে পার্সোনাল কার ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে। একটা ট্রেন যেটা কলকাতায় যাচ্ছে ধরে নাও, সেই ট্রেনটাতে প্রায় 500 থেকে 2000 পর্যন্ত লোক অনায়াসে যাতায়াত করতে পারে। এবার এরা যদি সবাই নিজেদের গাড়িতেই যাতায়াত করতো তাহলে বিপুল পরিমাণ পরিবেশ দূষণ হতো। তার তুলনায় একটি ট্রেন চলা অনেক ভালো, একটা গাড়ি মানে গাড়ি চলার থেকে একটা বাস চলা অনেক ভালো। টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, এটা ভালো কথা। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, তাহলে টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলের উৎসগুলিকে পরিষ্কার রাখা, এটা ভালো কথা, তাহলে পরিবেশ বান্ধব। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিনস, টু ডিক্রিজ কমাতে বলছে দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, এয়ার কন্ডিশন মেশিন কমাতে বলছে। তাতে কি হয়, পরিবেশে আগে সিএফসি গ্যাস উৎপন্ন হতো, কিন্তু তাও কিছু কিছু গ্যাস উৎপন্ন হয় যেগুলি গ্রিন হাউস গ্যাস, তার জন্য এসি যত কম চালানো হয় তত ভালো, কিন্তু সে কথা আর কে শুনছে। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, এটাও ভালো কথা। তাহলে এখানে পরিবেশ বান্ধব চিন্তা ভাবনা অনেক বেশি। আর টু থ্রো গার্বেজেস আর টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, এইগুলো হচ্ছে খারাপ কথা বা পরিবেশের পক্ষে খারাপ। এরপরে দেখো কি বলছে, অ্যাক্টিভিটি 13, সার্কেল দ্য নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে কি, নেমিং ওয়ার্ড মানে হচ্ছে নাউন্স, তাহলে নেমিং ওয়ার্ড বা নাউন্স এগুলো হচ্ছে একই জিনিস, বাদবাকিগুলোকে আলাদা রাখতে বলছে। তাহলে সার্কেল নেমিং ওয়ার্ডস, দেখি সি, এটা ভার্ব, দেখা মানে ক্রিয়াপদ, তার মানে এটা হচ্ছে ডুইং ওয়ার্ডস বা ভার্ব বা ডুইং ওয়ার্ডস বা অ্যাকশন ওয়ার্ডস। তাহলে সি, ড্র মানে আঁকা, হলো না। ম্যাঙ্গো আম, শাউট মানে চিৎকার করা, তাহলে এগুলো সবগুলো হচ্ছে ভার্ব আর ম্যাঙ্গোটা হচ্ছে নেমিং ওয়ার্ড। সিং, লিসেন, LISTEN, লিসেন, টি এর উচ্চারণ হয় না, টি এর উচ্চারণ সাইলেন্ট থাকে, লিসেন। সিং, লিসেন, কল, সবগুলোই কি ভার্ব। সিং মানে গান করা, লিসেন মানে শোনা, কল মানে ডাকা বা চিৎকার করা। পোটাটো, পোটাটোটা দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে নেমিং ওয়ার্ড, একটি ভেজিটেবলসের নাম। রিমেম্বার মানে মনে করা, টাইগার বাঘ, প্লে মানে খেলা, হিয়ার মানে শোনা। তাহলে রিমেম্বার, প্লে, হিয়ার এগুলো সবগুলোই হচ্ছে ভার্ব, তাহলে টাইগার হচ্ছে নেমিং ওয়ার্ড। হট, কোল্ড, কলকাতা, স্মল, হট, কোল্ড, স্মল এগুলি সবগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। গরম বস্তু, গরম জল, ঠান্ডা জল, ছোট বাড়ি বা ছোট গাড়ি বা ছোট গাছ, এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কলকাতা হচ্ছে প্রপার নাউন, নেমিং ওয়ার্ড। রাজু, হি, সি, দে এগুলো হচ্ছে সবগুলোই, হি, সি, দে এগুলো হচ্ছে সবগুলোই পার্সোনাল প্রোনাউন। রাজু হচ্ছে প্রপার নাউন, তার মানে রাজু হলো নামবাচক বিশেষ্য, তাহলে নেমিং ওয়ার্ড মানে হচ্ছে রাজু, বাদবাকি এগুলো সবগুলো হচ্ছে প্রোনাউন। রাইট সি ফর কাউন্টেবল নাউন্স অ্যান্ড আন ফর আনকাউন্টেবল নাউন্স। এই দেখো কাউন্টেবল, তার আগে আন প্রেফিক্স বসিয়ে আমরা আনকাউন্টেবল করেছি,
তাহলে অনেক সময় এরকম কোনো একটি শব্দ তার আগে আন, তারপরে ডিস, তারপরে ইম, এই ধরনের ইম্পসিবল, পসিবল থেকে ইম্পসিবল, কোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড, এরকম অনেক আমরা জিনিস শিখব যেগুলি প্রিফিক্স বসিয়ে সেগুলিকে বিপরীত অর্থ বা অ্যান্টোনিমস তৈরি করা হয়েছে বা বিপরীত শব্দ তৈরি করা হয়েছে। রাইট সি ফর কাউন্টেবল নাউন, গোনা যায় এমন বিশেষ্য এবং গোনা যায় না বা পরিমাপযোগ্য নয়। কাউন্টেবল মানে সবসময় যে গোনা তা নয়, পরিমাপ করা, সেটাকে বলা হয়েছে যে আনকাউন্টেবল, মানে কাউন্টেবল, তার পরিমাপ করা যায় এবং পরিমাপ করা যায় না। এবার দেখো সুগার পরিমাপ করা যায়, 1 কিলো, 2 কিলো, 10 কিলো, 1 কুইন্টাল, 1 বস্তা, 5 বস্তা, তাহলে সুগার কাউন্টেবল, তাহলে কাউন্টেবলের জায়গায় সি বলেছে। ভালো। অ্যাপেলস কাউন্ট করা যায়, 10টা, 20টা, 50টা, 1 কুইন্টাল, 1 লরি। কয়েন্স কাউন্ট করা যায়। ওয়াটার, হ্যাঁ এবার তুমি বলবে যে ওয়াটারও তো কাউন্ট করা যায় স্যার, 1 লিটার, 2 লিটার, 10 লিটার, 1 গ্যালন। ঠিক, কিন্তু ধরুন যে আমার হাতে কিছু মানে আমার হাতে 1 খাবলা জল আছে বা 1 বালতি জল আছে, তাহলে 1 বালতি জল আছে, এটা কি ঠিক জলটাকে কাউন্ট করা যায়? কিন্তু সাগরের জল তোমার ধরো কাউন্ট করতে যাচ্ছে না, নদীর জল বয়ে যাচ্ছে, কাউন্ট করতে পারবে কি? পারবে না। তাহলে এইটাকে কিন্তু আমরা আনকাউন্টেবল করব, মানে খুব বেশি জটিলভাবে ভাবতে হবে না। জল ঠিকঠাক তো পরিমাপ করা যায় না। বাটার, বাটার মানে হচ্ছে বাটার মানে কি বলা যাবে? বাটার মানে এখানে বাটারফ্লাই, ওই মধু ব্যবহার করা যাবে না, বাটার মানে হচ্ছে মাখন। তাহলে বাটার ওজন করা যায়, আচ্ছা পরে বলছি ওটা। গোটস গোনা যায়, রোড গোনা যায়, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার গোনা যায়, কিন্তু ঠিক হলো না, মানে এই রোডটাকে আনকাউন্টেবলি করবা। হার্টস কুড়ে ঘর গোনা যায়, ঠিক আছে, তাহলে হার্টস হচ্ছে কাউন্টেবল। এবার বাটারটাকে তোমরা কি করবে বলো? এখন কোনো স্কুলে বাটারকে কাউন্টেবল নাউনের মধ্যেও ধরে, আবার কোনো স্কুলে বাটারকে আনকাউন্টেবল নাউনের মধ্যেও ধরে। 100 গ্রাম বাটার বা 5 আউন্স বাটার বা 1 পাউন্ড বাটার ওজন হিসেবে কিন্তু বোঝানো যায়। এবার সেই হিসেবে তো তাহলে জলও কাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে, সবগুলি তার মানে কাউন্টেবল নাউন। রোড, কিলোমিটার, কত কিলোমিটার রাস্তা, সেটাও কাউন্ট করা যায়, তাহলে তো এটাও আনকাউন্টেবল হয় না। তো এখন ধরে নাও কী বলতো, একদম চোখের ইয়েতে 5টা কয়েন গোনা যাচ্ছে, 5টা আপেল গোনা যাচ্ছে। সুগার, তাহলে সুগার আনকাউন্টেবল হয় হিসেবে। চিনি, সেটা তো চিনি কি তাও গুনতে হবে না, চিনির দানাগুলোকে গুনতে পারবে কি? তাহলে এটা কাউন্টেবলও হতে পারে, যদি 1 কিলো চিনি তখন কাউন্টেবল, আর যদি 1 বস্তা চিনি, তাহলে 1 বস্তা চিনির মধ্যে কতগুলো চিনির দানা আছে তখন আনকাউন্টেবল। দুটোই হতে পারে। এখন কোন স্কুল, কোন মাস্টারমশাই কীভাবে নেবেন? বাটার তাহলে এখানে আনকাউন্টেবলই করছি, হ্যাঁ, মানে আমার কাছে যদি এই এতটা বড় ধরনের এতটা বড় বাটার থাকে, তাহলে সেটাকে আমি কাউন্ট করতে পারছি যে কটা বাটার আছে বা বাটারের কণা কতটুকু আছে, ওজন করা যায়, এটা ঠিক। তাহলে এটা কাউন্টেবল হবে, আনকাউন্টেবল হবে। এগুলো বাবা মাকেও জিজ্ঞেস করবে বা স্যারকেও জিজ্ঞেস করবে, আমার সঙ্গে দ্বিমত হতে পারে। আবার সমস্যাটা কিন্তু আমি বলছি যে এমন নয় যে আমি ভুল বলছি, দেখবে যে এই বিষয়টাকে কে কীভাবে দেখছেন সেই দৃষ্টিভঙ্গির থেকে কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল এই ব্যাপারটা চলে আসে। কিন্তু গোটস, তারপরে অ্যাপেলস, কয়েন্স, তারপরে হার্টস, এগুলো কিন্তু সবগুলোই অবশ্যই কাউন্টেবল নাউন। কটা কুড়ে ঘর আছে, গ্রামে কটা বাড়ি আছে, গ্রামে কটা ঘর আছে, এগুলো কিন্তু আমরা অনায়াসেই পরিমাপ করতে পারি। এরপরে দেখো অ্যাক্টিভিটি 15, আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আবার বলছি, নেমিং ওয়ার্ডস মানে হচ্ছে নাউন। তাহলে উই রিড দ্য বুক পাতাবাহার, তাহলে পাতাবাহার একটা বইয়ের নাম, তোমরা পাতাবাহার বই পেয়েছো, তাহলে এই পাতাবাহার আন্ডারলাইন করতে বলেছে, তাহলে আন্ডারলাইন করলাম। দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস, তাহলে দ্য নেম অফ মাই পেট ক্যাট, এই কুটুসটা হচ্ছে নেমিং ওয়ার্ড। এবার দেখো তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে স্যার ক্যাট কেন নেমিং ওয়ার্ড হবে না? ক্যাট তো একটা স্যার জীবের নাম। তাহলে তোমরা ঠিক বলেছো, ক্যাটকে যদি আমরা
জীবের নাম হিসেবে, প্রাণীর নাম হিসেবে, অ্যানিম্যাল নেম হিসেবে ক্যাটাগরাইজ করি, তখন ক্যাট অবশ্যই একটা নাউন, নেমিং ওয়ার্ড। আবার ক্যাট যেহেতু একটি নির্দিষ্ট করে বেড়ালকে বোঝাচ্ছে না, তার জন্য ক্যাট হচ্ছে কমন নাউন, আর এখানে কুটুস হচ্ছে প্রপার নাউন। তাহলে এটাও কমন নেমিং ওয়ার্ড, এটাও নেমিং ওয়ার্ড। বুকও নেমিং ওয়ার্ড, পাতাবাহারও নেমিং ওয়ার্ড। উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক, তাহলে মুম্বাই নেমিং ওয়ার্ড। এবার সপ্তাহ, সপ্তাহ নেমিং ওয়ার্ড কেমন করে হয়? সপ্তাহ, তাহলে দেখো সপ্তাহ, বছর, দিন, এগুলো কিন্তু নেমিং ওয়ার্ড নয়। শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন, শিয়ালদা। অ্যাক্টিভিটি 16, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস, বিবৃতিমূলক শব্দটিকে চিহ্নিত করো। এই পৃষ্ঠাটা করে ছেড়ে দেবো আজকে, কেমন? সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। দ্য টল ম্যান, ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভস। ডেসক্রাইব করছে বা কোয়ালিফাই করছে, তার বৈশিষ্ট্যগুলিকে বিশেষিত করছে বা চিহ্নিত করছে, তখন আমাকে বলা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। দেখো, দ্য টল ম্যান রাইডস অন এ বাস, লম্বা মানুষটি বাসে চেপেছে বা বাসে চাপে। তাহলে কেমন মানুষ? লম্বা মানুষ। তাহলে লম্বা শব্দটা ডেসক্রাইব করছে মানুষটাকে, তাহলে টল, সার্কেল বলেছে, তাহলে টল। হি ড্রিউ এ বিউটিফুল পিকচার, সে কেমন ছবি এঁকেছে? সে সুন্দর ছবি এঁকেছে। তাহলে বিউটিফুলটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। নাউনকে কোয়ালিফাই করে যে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার ভার্বকে কোয়ালিফাই করে যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। বারবার মনে রেখে দাও, নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে কোয়ালিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, অ্যান ওল্ড হয়েছে এখানে কি, ও এখানে ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড, ভাওয়েল সাউন্ডিং লেটার। তাহলে দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, তাহলে এর মধ্যে ডেসক্রাইবিং ওয়ার্ড কি? ওল্ড, তাহলে এটা গোল করলাম। দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ, স্মল হাট। আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার, নদী পার হওয়ার জন্যে আমি নিয়েছিলাম একটি কাঠের নৌকা। তাহলে কেমন নৌকা? কাঠের নৌকা। তাহলে নৌকাটিকে গ্লোরিফাই করছে বা কোয়ালিফাই করছে, ক্যারেক্টারাইজড করছে উডেন শব্দটা, তার জন্য উডেন হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। লাস্ট ওয়ান, অ্যাক্টিভিটি 17, fill in the blanks by choosing appropriate describing words from the help box. That is a dash banana. হেল্প বক্সের মধ্যে কি আছে? শার্প, গ্রিন, রাইপ, বিউটিফুল, ওল্ড। দ্যাট ইজ এ ড্যাশ বানানা, ড্যাশ mango is shower, the dash man walks with a stick, I have a dash dress, that is a dash nail. তাহলে এবার কি হবে? দ্যাট ইজ এ ড্যাশ বানানা, গ্রিন বানানা হয় না, এক্ষেত্রে তোমরা এই রাইপ করো, নষ্ট হয়ে যাওয়া। দ্য ড্যাশ ম্যাঙ্গো ইজ সাওয়ার মানে টক, তাহলে তাহলে রাইপ এটা আমার হয়ে গিয়েছে। এবার গ্রিন ম্যাঙ্গো মানে, গ্রিন ম্যাঙ্গো মানে কি? কাঁচা আম, গ্রিন ম্যাঙ্গো। তারপর বলছে, তাহলে গ্রিন আমার হয়ে গেল, রাইপ হয়ে গিয়েছে। দ্য ড্যাশ ম্যান ওয়াক্স উইথ এ স্টিক, তাহলে দ্য ড্যাশ ম্যান, ওল্ড ম্যান বা এই ধরনের কিছু আছে, দেখো হ্যাঁ ওল্ড আছে, তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াক্স উইথ এ স্টিক। আই হ্যাভ এ ড্যাশ ড্রেস, তাহলে আই হ্যাভ এ শার্প ড্রেস হয় না, বিউটিফুল ড্রেস, অনায়াসেই পারছো। বিউটিফুল এখানে জায়গা হবে কি? BAUTIFUL, বিউটিফুল ড্রেস। দ্যাট ইজ এ ড্যাশ নেল, দ্যাট ইজ এ শার্প নেল, SHARP। চলো, মেলা দেরি হয়ে গিয়েছে। তাহলে আমাদের আজকে অ্যাক্টিভিটি 17 12 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল। তাহলে আমরা ক পৃষ্ঠায় শুরু করেছিলাম আজকে শুরু করেছিলাম 10 পৃষ্ঠা থেকে। তাহলে 10, 11, 12 এই 3টে পৃষ্ঠা আমাদের কাজ হয়ে গেল। দেখবে ধীরে ধীরে কিন্তু হয়ে যাচ্ছে, টুকটুক টুকটুক করে আমাদের পড়াশুনো এগিয়ে যাচ্ছে। তোমরা এই পড়াশোনার সঙ্গে তাল রাখো, আর নিজের থেকে যদি পারো একটু আগের থেকে দেখো। আজকে এ পর্যন্তই, ছুটি।